নমস্কার। উইল অন ইনভেস্টিং এর আরও একটি নতুন আলোচনায় আপনাদের স্বাগত। আচ্ছা, একটা অদ্ভুত পরিস্থিতি ভাবুন তো। ভারতের অর্থনীতি বাড়ছে ৮.২% হারে। এটা তো যে কোনো দেশের জন্য একটা অসাধারণ খবর। অসাধারণ তো বটেই, এই রকম একটা খবরে বাজারে তো রীতিমতো উৎসব করার কথা। ঠিক, কিন্তু গত ৩ দিনে ১ থেকে ৩ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ঘটল ঠিক তার উল্টো। নিফটি 50 পড়ল, আর ২৬,০০০-এর মতো একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল লেভেলও ভেঙে দিল। ব্যাপার তো অনেকটা এরকম যে আপনি খবর পেলেন আপনার মাইনে বেড়েছে, কিন্তু মাসের শেষে হাতে টাকা পেলেন আগের থেকেও কম। একদম। তো এই অদ্ভুত ধাঁধার গভীরে যাওয়া যাক, কেন এমন হলো। দেখুন, এই পরিস্থিতিটা আসলে একটা নিখুঁত উদাহরণ, যেখানে শুধু খবরের শিরোনাম দেখলে আসল ছবিটা কিছুতেই বোঝা যায় না। আচ্ছা। আমাদের কাছে থাকা তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাজার একটা ত্রিসংকট বা ম্যাক্রো ট্রাইলেমা এর শিকার হয়েছে, যা বিনিয়োগকারীদের ইনভেস্টরদের রীতিমতো আতঙ্কিত করে তুলেছে। ত্রিসংকট? হ্যাঁ, ৩টে বড় কারণ একসাথে কাজ করেছে। একদিকে জিডিপি ডেটার গভীরে লুকিয়ে থাকা একটা উদ্বেগ, তার সাথে যোগ হয়েছে ভারতীয় রুপির ঐতিহাসিক পতন, আর সবশেষে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একে অপরের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তাহলে আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো এই সংকটগুলোকে এক এক করে বিশ্লেষণ করা, আর এটা বোঝা যে কেন অর্থনীতির জন্য এত ভালো একটা খবর শেষ পর্যন্ত বাজারের জন্য একটা দুঃস্বপ্নে পরিণত হলো। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। নিশ্চয়ই। প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্ন, ৮.২% জিডিপি বৃদ্ধি, এটা কিভাবে একটা সমস্যা হতে পারে? এখানেই বাজারের আসল ভয়টা লুকিয়ে আছে, আর তার জন্য আমাদের রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপির পার্থক্যটা বুঝতে হবে। ঠিক। আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী রিয়েল জিডিপি মুদ্রাস্ফীতিকে বাদ দিয়ে অর্থনীতির আসল বৃদ্ধি ছিল সেই চমকে দেওয়া ৮.২%। কিন্তু নমিনাল জিডিপি বর্তমান বাজার মূল্যে যে বৃদ্ধি, সেটা ছিল মাত্র ৮.৭%। ও, পার্থক্যটা তো খুবই কম। সংখ্যাটা এত কম হওয়ার তাৎপর্যই বাকি। খুব ভালো প্রশ্ন। জিডিপি ডিফ্লেটার হল গোটা অর্থনীতির সামগ্রিক মূল্যস্তর বা মুদ্রাস্ফীতির একটা খুব নির্ভরযোগ্য পরিমাপ। এবার ভাবুন, একটা সুস্থ উন্নয়নশীল অর্থনীতিতে এই ডিফ্লেটার সাধারণত ২ থেকে ৪% থাকে। আচ্ছা। এই হারটা সংস্থাগুলোকে তাদের পণ্য বা পরিষেবার দাম ধীরে ধীরে বাড়ানোর একটা সুযোগ করে দেয়, যা তাদের লাভের মার্জিন বাড়াতে সাহায্য করে। কিন্তু মাত্র ০.৫% ডিফ্লেটরের অর্থ হল অর্থনীতিতে মূল্যবৃদ্ধি প্রায় নেই বললেই চলে। তার এটা অনেকটা একটা গাড়ির ইঞ্জিন চলছে, কিন্তু তাতে কোনো তেল নেই, চাকা ঘুরছে, কিন্তু সবকিছু যেন ভীষণ কষ্টে আটকে আছে। তাহলে দেশ এগোচ্ছে, কিন্তু সংস্থাগুলোর লাভ হচ্ছে না। এই লাভহীন সমৃদ্ধি বা প্রফিটলেস প্রসপেরিটি, এর ধারণাটা তো বিনিয়োগকারীদের জন্য বেশ ভয়ের কথা। একদম। এর কি এই যে ভারতীয় বাজারের মূল্যায়নের যে ভিত্তি, কর্পোরেট আয়, সেটাই এখন প্রশ্নের মুখে? ঠিক এইখানেই বাজারের মূল আতঙ্ক। ঐতিহাসিকভাবে জিডিপি বৃদ্ধির সাথে কর্পোরেট আয়ও বাড়ে। বিনিয়োগকারীরা তো এই সমীকরণের উপর ভরসা করেই টাকা লাগায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এই সংযোগটা যখন দুর্বল হয়ে যায়, যখন জিডিপি বাড়ছে কিন্তু সংস্থাগুলোর লাভ বাড়ছে না, তখন বাজারকে নতুন করে ভাবতে হয় যে শেয়ারের সঠিক দাম কি হওয়া উচিত। তখন তাদের লাভ বাড়ানোর উপায় কি? বড় বড় সংস্থাগুলো তখন তাদের লাভ বাড়াতে পারে শুধু একটাই উপায়, অনেক অনেক বেশি পরিমাণে জিনিস বিক্রি করে, ভলিউম গ্রোথ দিয়ে। কিন্তু দাম বাড়াতে না পারলে তাদের প্রফিট মার্জিন মারাত্মকভাবে কমে যায়। এটা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট সতর্ক সংকেত। বুঝতে পারছি। তার জিডিপির এই অদ্ভুত পরিসংখ্যান দেখে বিনিয়োগকারীরা এমনিতেই চিন্তিত ছিলেন, আর এই উদ্বেগের আগুনে ঘি ঢালল আরও একটা বড় সংকট, তাই তো? একদম। আপনি নিশ্চয়ই রূপোর পতনের কথা বলছেন, যা ঠিক একই সময়ে ঘটছিল। ঠিক তাই। কর্পোরেট লাভের এই আশঙ্কার সাথে যখন রুপির সংকট যোগ হলো, তখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হয়ে উঠল। ৩রা ডিসেম্বর ২০২৫ ভারতীয় অর্থনীতির জন্য একটা ঐতিহাসিক দিন বলা যেতে পারে। কি হয়েছিল সেদিন?
এই দিন ভারতীয় রুপি প্রথমবারের মতো ডলারের বিপরীতে ৯০-এর মনস্তাত্ত্বিক সীমাটা অতিক্রম করে গেল। ৯০.১৪ এর রেকর্ড নিম্ন স্তরে পৌঁছে গেল। ৯০.১৪ এর পিছনে কারণ কি ছিল? এর পতনের পেছনে আসলে দুটো প্রধান কারণ কাজ করেছে। কি? প্রথমটা হলো ভূরাজনৈতিক। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারতীয় পণ্যের ওপর ২৫% থেকে ৫০% পর্যন্ত শুল্ক বসানোর হুমকি দিয়েছে। ও, আর এর একটা কারণ হিসেবে ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়টা উল্লেখ করা হয়েছে। এই হুমকিতে ভারতের ডলারের যোগান কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, যা রুপির ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে। আর দ্বিতীয় কারণটা? আপনি বলছিলেন দুটো কারণ। দ্বিতীয় কারণটা আরও বেশি মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক কারণ? সেটা কিরকম? ভাবুন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই একটা অদৃশ্য দেওয়ালের মতো রুপিকে ৮৮.৮০-র স্তরে এতদিন ধরে আটকে রেখেছিল। ট্রেডার থেকে শুরু করে বিনিয়োগকারী সবাই জানত যে ওই দেওয়ালটা আছে এবং রুপি তার নিচে নামবে না। একটা সেফটি নেটের মতো। একদম। কিন্তু মনে করা হচ্ছে আরবিআই হঠাৎ করেই সেই দেওয়ালটা সরিয়ে নিয়েছে, রুপিকে বাজারের হাতে ছেড়ে দিয়েছে। যেই মুহূর্তে এই মানসিক আশ্রয় বা সাইকোলজিক্যাল অ্যাঙ্কার সরে গেল, সবাই ভয় পেয়ে গেল যে পতনটা আরও অনেক দূর পর্যন্ত হতে পারে। আর তার ফলেই প্যানিক সেলিং শুরু হলো। ঠিক। আতঙ্কিত ব্যবসায়ীরা হুড়োহুড়ি করে ডলার কেনা শুরু করলো, আর তার ফলেই রুপি দ্রুত ৯০ পেরিয়ে গেল। তার মানে একজন বিদেশি বিনিয়োগকারীর জন্য এটা তো একটা ডবল ধাক্কা। একদিকে তারা দেখছে যে ভারতীয় সংস্থাগুলোর লাভের সম্ভাবনা কমছে, আর অন্যদিকে তাদের বিনিয়োগের ডলার মূল্যও হুহু করে কমে যাচ্ছে। বাপরে। ঠিক তাই। এই দুটো সংকট যখন একসাথে আঘাত করল, তখন বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মানে এফআইআইসদের জন্য ভারতীয় বাজার থেকে টাকা তুলে নেওয়া ছাড়া আর বিশেষ কোনো উপায় ছিল না। তাহলে এই জিডিপি উদ্বেগ আর মুদ্রা সংকটের মধ্যে বড় বিনিয়োগকারীরা মানে এফআইআই এবং ডিআইআইরা ঠিক কি করছিলেন? নিশ্চয়ই একটা বড়সড় যুদ্ধ বেঁধেছিল। যুদ্ধই বটে। আমরা দুটি সম্পূর্ণ বিপরীত শক্তিকে কাজ করতে দেখেছি। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অর্থাৎ এফআইআইস রুপির দুর্বলতা আর মার্কিন বন্ডের ইল্ড ৪.১% কাছাকাছি চলে যাওয়ায় ১ ও ২ ডিসেম্বর এই দুদিনে সম্মিলিতভাবে প্রায় ৪,৭৮২ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। ৪,৭৮২ কোটি! এটা তো একটা বিশাল অঙ্ক। বিশাল অঙ্ক। ১০ বছর আগে হলে এই পরিমাণ বিক্রির চাপে বাজার হয়তো ভেঙে পড়ত। তাহলে বাজারকে এত বড় পতন থেকে বাঁচালো কে? উত্তরটা হলো আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে ডিআইআইস, যাদের পেছনে রয়েছে লক্ষ লক্ষ সাধারণ রিটেল বিনিয়োগকারীর এসআইপির টাকা। আচ্ছা। তারা এই একই সময়ে ৬,৬০০ কোটি টাকারও বেশি শেয়ার কিনে বাজারকে একটা খাদের কিনারা থেকে ফিরিয়ে এনেছে। এই যে দেশীয় বিনিয়োগকারীরা আজ বাজারকে বাঁচাতে পারছে, এটা কিন্তু ১০-১৫ বছর আগেও ভাবা যেত না। ঠিক। রিটেল বিনিয়োগকারীদের এই সম্মিলিত শক্তি ভারতীয় বাজারের কাঠামো আর চরিত্রকেই আমূল বদলে দিচ্ছে। এফআইআইদের একাধিপত্যের দিন হয়তো শেষ হতে চলেছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। আচ্ছা, এই যে এফআইআইদের আতঙ্কিত হয়ে বিক্রি করা আর অন্যদিকে ডিআইআইদের সেই সুযোগে কেনা, এই টানাপোড়েনের প্রভাব বাজারের বিভিন্ন সেক্টরে নিশ্চয়ই ভিন্ন ভিন্নভাবে পড়েছে। অবশ্যই। অটো সেক্টরের গল্পটাই যেমন খুব অদ্ভুত। আমাদের তথ্য বলছে মারুতি সুজুকির রেকর্ড ২.২৯ লক্ষ ইউনিট বিক্রির মতো দারুণ খবর ছিল। তবুও নিফটি অটো সূচক ৩ ডিসেম্বর ১.২% কমে গেল। আমি তো কিছুতেই মেলাতে পারছি না। একদিকে রেকর্ড বিক্রি, অন্যদিকে শেয়ারের দাম পড়ছে। আপনার প্রশ্নটাই বাজারের বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। এই ঘটনাটাকে বলা হয় প্রাইসড ফর পারফেকশন পরিস্থিতি। প্রাইসড ফর পারফেকশন মানে মারুতির বিক্রির এই ভালো খবরটা বাজারে আগে থেকেই প্রত্যাশিত ছিল এবং শেয়ারের দামে তার প্রভাব আগেই পড়ে গিয়েছিল, তাই নতুন করে দাম বাড়ার কোনো কারণ ছিল না। কিন্তু দাম পড়ল কেন? কারণ বিনিয়োগকারীদের জন্য নতুন উদ্বেগের কারণ ছিল মারুতির ম্যানেজমেন্টের একটি মন্তব্য। তারা অবৈজ্ঞানিক নির্গমন নিয়ম বা আনসাইন্টিফিক এমিশন নর্মস নিয়ে আশঙ্কা প্রকাশ করে। ওহ আচ্ছা। এই নতুন নিয়মের ফলে ভবিষ্যতে গাড়ি তৈরির খরচ বাড়তে পারে, যা তাদের লাভের মার্জিন কমিয়ে দেবে। তাই বর্তমানের ভালো খবরের থেকে ভবিষ্যতের আশঙ্কাটাই বাজারের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বুঝতে পারলাম। আর ঠিক এর উল্টো ছবি আমরা দেখলাম আইটি সেক্টরে।
যখন গোটা বাজার পড়ছে তখন নিফটি আইটি সূচক এই 3 দিনে প্রায় 1.5% বেড়েছে। এর কারণটা কি? আইটি সংস্থাগুলোর ব্যবসার মডেলটাই এখানে তাদের রক্ষা করেছে। ভাবুন, আপনি ডলারে আয় করেন, কিন্তু আপনার সমস্ত খরচ, যেমন বাড়ির ভাড়া বা বাজারের খরচ, রুপিতে মেটান। হ্যাঁ, যদি নুতি ডলারের তুলনায় দুমেদল হয়ে যায়, তাহলে আপনার হাতে কোনো অতিরিক্ত পরিশ্রম ছাড়াই বেশি টাকা আসবে, তাই না? ঠিক। আইটি সংস্থাগুলোর ক্ষেত্রেও ঠিক এটাই হয়। তাদের বেশিরভাগ আয় আসে ডলারে, কিন্তু তাদের খরচ, যেমন কর্মীদের বেতন বা অফিসের ভাড়া, সেটা হয় রুপিতে। রুপি যখন 88 থেকে 90-এর দিকে যায়, তখন তাদের লাভের মার্জিন সরাসরি বেড়ে যায়। আর সেই কারণেই এই সংকটময় পরিস্থিতিতে আইটি সেক্টর একটি কারেন্সি হেজ বা মুদ্রা ঝুঁকিরোধী নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করেছে। একদম ঠিক। উইলার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য এটা একটা বড় শিক্ষা। আর ব্যাংকিং ও এনার্জি সেক্টরের কি অবস্থা ছিল? এই দুটি সেক্টর বেশ চাপের মুখে ছিল, বিশেষ করে সরকারি ব্যাংকগুলো, যাদের সূচক নিফটি পিএসইউ ব্যাংক 3%-এরও বেশি পড়ে যায়। কারণ অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি হলে ব্যাংকের লোনের ওপর তার প্রভাব পড়ে। আর এনার্জি সেক্টর? এনার্জি সেক্টরের ক্ষেত্রে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় $63 প্রতি ব্যারেলে স্থিতিশীল থাকলেও দুর্বল রুপির কারণে ভারত সেই সুবিধাটা নিতে পারেনি। কারণ আমাদের তো তেল আমদানি করতে হয় ডলারে। হ্যাঁ, তাই রুপির পতনের ফলে আমদানির খরচ বেড়ে গেছে। এক্স্যাক্টলি। তাহলে এই জটিল পরিস্থিতি থেকে একজন সাধারণ বিনিয়োগকারী কি শিখতে পারেন? সামনে কিসের দিকে নজর রাখা উচিত? এখন সবার নজর থাকবে আগামীকাল, মানে 5ই ডিসেম্বরের আরবিআই মনিটারি পলিসি কমিটির বৈঠকের দিকে। এটি নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার জন্য একটা অগ্নি পরীক্ষা হতে চলেছে। আচ্ছা, কি হতে পারে বলে মনে হচ্ছে? আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী দুটো সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে। এক, আরবিআই রুপির পতন রুখতে রেপো রেট 5.50%-এ অপরিবর্তিত রাখতে পারে। একে বলা হচ্ছে স্ট্যাটাস কুয়ো বজায় রাখা। যদি সেটা হয় তাহলে বাজারে এই অস্থিরতা আরও কিছুদিন চলতে পারে। আর দ্বিতীয় পরিস্থিতি? দ্বিতীয়ত, যেহেতু মুদ্রাস্ফীতি এখন খুবই কম, অক্টোবরে মাত্র 0.25%, তাই আরবিআই অর্থনীতিকে চাঙ্গা করতে 25 বেসিস পয়েন্ট রেট কমানোর পথেও হাঁটতে পারে। ও, সেটা হলে তো বাজারের জন্য ভালো খবর। হ্যাঁ, যদি রেট কমানো হয় তবে তা হোম লোন এবং কার লোনের ওপর সুদের হার কমাবে, যা ব্যাংক এবং অটোমোবাইল স্টকগুলির জন্য খুব ভালো খবর হবে। বাজারের মুখ কোন দিকে ঘুরবে তা অনেকটাই এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাহলে এই মুহূর্তে বিনিয়োগের কৌশল কি হওয়া উচিত? পোর্টফোলিওতে কি কোনো পরিবর্তন আনা দরকার? দেখুন, তথ্যগুলো পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে বাজার একটি সেল অন রাইজ মোডে চলে গেছে, মানে দাম একটু বাড়লেই বিক্রির চাপ আসছে। তাহলে কি করা উচিত? এই সময়ে পোর্টফোলিওকে কিছুটা রক্ষণাত্মক করা বুদ্ধিমানের কাজ। এর মানে হল আইটি এবং ফার্মার মতো সেক্টরে বিনিয়োগ বাড়ানো, কারণ তাদের আয় মূলত ডলার নির্ভর এবং দেশীয় অর্থনীতির অস্থিরতার প্রভাব তাদের ওপর কম পড়ে। আর কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে? কারণ এই ধরনের অস্থির বাজারে একটা ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে, আর মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকগুলিতে একটু বেশি সতর্ক থাকতে হবে। নিফটির জন্য কোনো গুরুত্বপূর্ণ লেভেল? হ্যাঁ, নিফটির জন্য পরবর্তী প্রধান সাপোর্ট জোন 25,800 এবং 25,500 স্তরে দেখা যাচ্ছে। বেশ, তাহলে আজকের আলোচনা সংক্ষেপে দাঁড়ালো 8.2% মতো দুর্দান্ত জিডিপি পরিসংখ্যান থাকা সত্ত্বেও 3টি মূল কারণে বাজারে পতন দেখা দিয়েছে। প্রথমত, লাভহীন সমৃদ্ধির আশঙ্কা। দ্বিতীয়ত, রুপির ঐতিহাসিক পতন। এবং তৃতীয়ত, বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক বিক্রি। তবে আসার কথা হলো, দেশীয় বিনিয়োগকারীদের সক্রিয়তা বাজারকে একটা বড় ধস থেকে আপাতত বাঁচিয়ে রেখেছে। একদম। এই ঘটনাটি আমাদের সবাইকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়, যা আমরা উইলার্ন ইনভেস্টিংয়ে বারবার বলি। শেয়ার বাজারে শুধু সংখ্যা নয়, সে সংখ্যার পেছনের গল্প, তার প্রেক্ষাপট এবং তার ব্যাখ্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রায়শই আসল সত্যিটা খবরের শিরোনামের আড়ালে লুকিয়ে থাকে। ঠিক। সবশেষে আমাদের দর্শকদের জন্য একটি প্রশ্ন ভাবার জন্য রেখে যাচ্ছি। আমরা দেখলাম যে দেশীয় এসআইপি প্রবাহ বাজারের জন্য একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করেছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। কিন্তু ভাবুন তো,
এই প্রবাহ যত বাড়বে এবং বাজারের ওপর এর প্রভাব যত বাড়বে, তা কি দীর্ঘমেয়াদে ভারতীয় বাজারের চরিত্র এবং মূল্যায়নকে মৌলিকভাবে পরিবর্তন করে দেবে? বিশেষ করে এমন একটা বিশ্বে যেখানে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা হয়তো আগের মতো আর ততটা শক্তিশালী থাকবে না। এই প্রশ্নটা নিয়ে ভাবুন। আজকের মতো এখানেই শেষ করছি। উই লার্ন ইনভেস্টিং এর সাথে থাকার জন্য ধন্যবাদ।